আকাশে পূর্ণ চাঁদ দেখা যাচ্ছিল। শীতল স্নিগ্ধ হাওয়া বইছিল। গোটা হাইওয়ে যেন চাঁদের আলোয় স্নাত হচ্ছিল। হঠাৎ করে চাঁদে গ্রহণ লাগা শুরু হল। ধীরে ধীরে গ্রহণ লাগার পরে চাঁদ পুরো ডুবে গেল এবং দূর দূরান্তে অন্ধকার ছেয়ে গেল। এমন একটি চন্দ্রগ্রহণের রাতে একজন গর্ভবতী মহিলা নিজের পেটটাকে সামলে ধরে জোরে জোরে হেঁটে চলেছিলেন। দৌড়তে দৌড়তে তিনি বারংবার পিছনে ফিরে দেখে এটা নিশ্চিত করছিলেন যে কেউ ওনার পিছনে নেই তো। কিছুটা দূর দৌড়বার পর তিনি দৌড়তে দৌড়তে হাঁপিয়ে পড়লেন, আর ক্রমাগত দৌড়ানোর কারণে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। একটি গাছের তলায় দাঁড়িয়ে তিনি তার নিঃশ্বাসটাকে নর্মাল করার চেষ্টা করছিলেন। এই অবস্থায় জোরে দৌড়াবার জন্য তার পেটে অসম্ভব যন্ত্রণার উদ্ভব হল। নিজের পেটটিকে ধরে তিনি তারস্বরে চিৎকার করে উঠলেন। সেই যন্ত্রণার কারণে তিনি মাটিতে বসে পড়লেন। তিনি যন্ত্রণায় ব্যাকুল হয়ে তার আশেপাশে মানুষজন খুঁজতে লাগলেন। তখনই তার মনে হলো যে কেউ যেন তার পিছনে রয়েছে। যখন তিনি পিছন ফিরে তাকালেন তখন কাউকে দেখতে পেলেন না। নিজের ঘাম মুছতে মুছতে তিনি আকাশের দিকে তাকাতে লাগলেন। চাঁদ তখন পূর্ণ গ্রহণে আচ্ছন্ন। পূর্ণ চন্দ্রের পরিবর্তে কেবলমাত্র একটি গোল্ড রিং দেখতে পাওয়া যাচ্ছিল। চন্দ্রগ্রহণের সময় এসে গেছে। আমাকে শীঘ্রই নিজের উদ্দেশ্যে পৌঁছতেই হবে। নিজের পেটটাকে সামলে ধরে ধীরে উনি উঠে সামনের দিকে এক পা ফেলেই ছিলেন কি টানা একটি মহিলা ওনার সামনে এসে উপস্থিত হলেন। একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি, সেটাও আবার খুব চেনা। আমার খুব পছন্দের গন্ধ, নরম নরম কাঁচা মাংসের গন্ধ। গর্ভবতী মহিলা আমার আশেপাশেই আছে। সেই মহিলাটির কথা শুনে তিনি শাড়ির আঁচল দিয়ে তার পেটটিকে ঢেকে সেখান থেকে বেরোবার চেষ্টা করতে লাগলেন এবং হঠাৎই সেই মহিলা ওনার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তুমি কি ভেবেছিলে তুমি আমার কবল থেকে রক্ষা পাবে? এই গর্ভ আমাকে দাও। জমিদারের কোনো বংশধরের বাঁচার অধিকার নেই। সেই মহিলার কথা শুনে গর্ভবতী মহিলা খুব ভয় পেয়ে গেলেন এবং উনি পিছনে সরতে লাগলেন। তখন সেই ঘোমটা পরা মহিলার সামনে এলো এবং তার হাতটা তার গর্ভের ওপরে রাখল। তখন তিনি ঘোমটার পিছনে থাকা মহিলাটির মুখটা দেখার চেষ্টা করছিলেন, কিন্তু সেই ঘোমটা টানা মহিলাটির নখগুলো বড় হতে লাগলো, আর তারপর সে তার বড় নখের সাহায্যে সেই গর্ভবতী মহিলার পেট চিরে দিল আর তার পেটের ভিতর থেকে তার বাচ্চাটাকে টেনে বার করল। সেই গর্ভবতী মহিলাটি সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে লাগলেন, দয়া করে আমাকে হেল্প করো, আমার বাচ্চাকে বাঁচাতে, দয়া করে কেউ বাঁচাও আমার বাচ্চাকে। নিজের বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য সাহায্যের জন্য চিৎকার করতে করতে তিনি ঘামে ভিজে যান। তিনি নিজের চোখ বন্ধ করে নিলেন এবং হঠাৎ তিনি অনুভব করলেন তার কাঁধে যেন কেউ হাত রাখল। তখন তিনি সেই মানুষটিকে দেখার জন্য নিজের চোখ খুললেন। তখন তিনি সেই জঙ্গলে গাছের নিচে নয়, বরং নিজের ঘরে বিছানার ওপর শুয়েছিলেন। তিনি ঘাবড়ে গিয়ে বিছানার ওপর উঠে বসলেন। সবার প্রথমে তিনি তার পেটে হাত দিলেন। তার বাচ্চা ঠিকঠাকই ছিল। তিনি ভয় পেয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। তিনি দেখলেন তার স্বামীকে, যিনি তার কাঁধে হাত রেখেছিলেন। রাগিনী আর রাজীব বিয়ে করেছেন কিছুদিন হলো। দুজনেই নিজেদের বৈবাহিক জীবনে ভীষণ খুশি ছিলেন। ওনাদের খুশি আরও পরিপূর্ণতা পেল যখন তারা জানতে পারলেন যে রাগিনী গর্ভবতী। রাগিনী, তুমি জানো না তুমি কতটা খুশির খবর দিয়েছ আমাদের। মা বাবা যদি এই খবরের ব্যাপারে জানতে পারেন না, ওনারা দৌড়তে দৌড়তে এখানে চলে আসবেন তোমার খেয়াল রাখার জন্য। মা বাবা, আমার মনে হয় না ওনারা এখানে আসবেন। কেন রাগিনী, তুমি এমন কথা কেন বলছো? আমার মা বাবা কি কখনো তোমায় এটা অনুভব করিয়েছেন? ওনারা কি তোমার কম খেয়াল রাখেন? রাজীব, মানছি আমাদের লাভ ম্যারেজ ছিল, আর সেই কারণে মা বাবা রাগ করেছিলেন। সময়ের সাথে সাথে ওনারা মেনেও নিলেন, কিন্তু আজ অবধি ওনারা আমাকে নিজের পুত্রবধূরূপে স্বীকৃতি দেননি। সেই কারণেই হয়তো কখনো কখনো মা তোমার কথা শুনে এইখানে দেখা করতে চলে আসেন। কিন্তু বাবা, উনি তো আজ পর্যন্ত এলেন না। যখনই আমরা ওনাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা ভাবি, তখন উনি কেন সবসময় আমাদেরকে সেইখানে যেতে মানা করেন? এমনটা কেন করেন বলো? তুমি না একটু বেশিই ভাবছো। চলো, তোমার এই ভুল ধারণাটাকে ভেঙে ফেলি। মা বাবাকে না জানিয়েই আমরা গ্রামে চলে যাই। ওনারা একসাথে দুখানা সারপ্রাইজ পাবেন। প্রথমটা তো আমরা ওখানে থাকবো, আর দ্বিতীয়টা হলো ওনাদের ঠাকুরদা ঠাকুমা হওয়ার খবর। দেখে নিও, বাবা পুরো গ্রামের লোকজনদের মিষ্টি বিতরণ করবে। দুজনে গাড়ি করে গ্রামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। তাদের গাড়িটা একটা বিশাল বড় পুরনো হাভেলির সামনে এসে দাঁড়াল। হাভেলি পুরনো নিশ্চয়ই ছিল, কিন্তু ভীষণ সুন্দর ছিল। বিশাল বড় বাগিচা, বাগিচায় প্রচুর ফুলের গাছ এবং একটি ফোয়ারা ছিল। হাভেলির চাকচিক্য দেখে রাগিনীর মুখটি উজ্জ্বল হয়ে উঠল। রাজীব, এই হাভেলিটি তো ভীষণ সুন্দর। আমি জানি না কেন মা বাবা আমাদের এখানে আসতে মানা করতেন। আমি তো এখন এখানেই থাকব।
মায়ের কাছে। তুমি বাইরে থেকে দেখেই খুশি হয়ে গেলে, ভিতরে তো চলো। রাজীব আর রাগিনী দুজনেই হাভেলির ভিতরে এলেন। তখন ওদের দেখে রাজীবের বাবা মা দুজনেই অবাক হয়ে গেলেন এবং একে অপরের দিকে দেখতে লাগলেন। তাদের মুখে আনন্দের পরিবর্তে সংশয়ের ছাপ পাওয়া গেল। তোরা এখান থেকে বেরো, আমি না করেছিলাম না, এখানে আসবি না। মা ভয় পেয়ে রাগিনীর দিকে তাকালেন। ওনার চোখে অসহায়তা পরিষ্কারভাবে ফুটে উঠল। রাগিনী, তুমি গর্ভবতী। তোমার গর্ভে এই বংশের বংশধর পালিত হচ্ছে। আমি কখনো চাইব না যে ও তোমাকে এবং তোমার হবু সন্তানের কোনো ক্ষতি করে। চলে যাও। মায়ের কথা শুনে রাজীব এবং রাগিনী একে অপরের দিকে হয়রান হয়ে দেখতে লাগল যে কে মাকে রাগিনীর প্রেগনেন্সির ব্যাপারে বলল। মা, তুমি কি করে জানলে যে রাগিনী মা হতে চলেছে? তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আমি পরে দিয়ে দেব। সন্ধে হতে চলল, রাতও ঘনিয়ে এসছে। সবার আগে তুমি এই গ্রামের সীমানার বাইরে চলে যাও। মা, রাগিনী সত্যি বলে যে তুমি এখনো অবধি ওকে আপন করনি। মা, অন্তত আমার জন্যই হোক রাগিনীকে নিজের পুত্রবধূ হিসেবে স্বীকার করো। এইসব কি আজে বাজে বলছিস তুই, যে আমি রাগিনীকে আপন করিনি? আমি তো ভীষণ খুশি যে রাগিনী গর্ভবতী, আর আমি ঠাকুরমা। কিন্তু এই আনন্দে ওর কুনজর লাগতে দেব না আমি। সেই কারণে তোরা চলে যা। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। রাগিনী এমনিতেই এত লং জার্নিতে ক্লান্ত হয়ে পড়েছে, আমরা ফেরত যাচ্ছি না। রাগিনী, তুমি গিয়ে নিজের ঘরে আরাম করো, আমি একটু পরে আসছি। একটি চাকরের সাথে রাগিনী নিজের ঘরে চলে গেল। রাজীবের বাবা মা ওখানেই একটি সোফার উপরে মাথায় হাত রেখে বসে পড়ল। রাজীব ওনাদের সামনে গিয়ে বসে পড়ল। এসব কি মা? তুমি কি করে জানো রাগিনী মা হতে চলেছে? মা কিছু না বলে মৌন ছিলেন। তারপর সে তার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি তো কিছু বলো। কি বলবো, কি বোঝাবো? তুই শুধু এইটুকু বোঝ আর এখান থেকে বেরো, তাতেই সবার মঙ্গল। তো মাকে বলতেই হবে। যখন থেকে গ্রামের পণ্ডিতের কাছ থেকে রাগিনীর প্রেগনেন্সির ব্যাপারে জানতে পেরেছি, আমি ওর জন্য এবং আমাদের বংশধরের জন্য পূজা অর্চনা শুরু করে দিয়েছি। কিন্তু ঠাকুরমশাই বলেন যে সেই কালো ছায়া আমার নাতিকে আমাদের থেকে দূরে নিয়ে চলে যাবে। বাবা, ও কখনো বাজে স্বপ্ন দেখে না তো? বাবা, তুমি কি করে জানো যে রাগিনী এরকম দুঃস্বপ্ন দেখে? গতকাল রাতে ও খুব খুব খারাপ স্বপ্ন দেখেছিল। তুই মনে হয় ভুলে গেছিস যে এই বাড়িতে তোর দাদা আর বৌদির সাথে কি হয়েছিল। সেই ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, তাই আমি বলছি তোরা বেরো এখান থেকে। বাবা, কি সব বলছো তুমি? ওটা একটা দুর্ঘটনা ছিল যেটা যে কারোর সাথে হতে পারত। রাগিনীকে দেখো এখানে এসে কতটা খুশি। দুর্ঘটনা নয়, ওটা প্রতিশোধ ছিল। এখনো ওর প্রতিহিংসা শেষ হয়নি। আমাদের পরিবারকেও সম্পূর্ণ বিনাশ করে দেবে। তুই বেরো এখান থেকে। কে বদলা নেবে? কার কথা বলছো তুমি? রাজীবের কথা শুনে ওর বাবা মাটিতে বসে পড়লেন এবং উনি পুরনো কথা মনে করতে থাকলেন। হাভেলিতে অনেকগুলো চাকর একসাথে কাজ করত। রাজীবের বাবা, যিনি পুরো গ্রামে ঠাকুর নামে পরিচিত ছিলেন, ডায়েরিতে কিছু হিসেব নিকেশ করছিলেন। তখনই ঘোমটায় ঢাকা এক মহিলা সেখানে উপস্থিত হলেন। তার পোশাকেই বোঝা যাচ্ছিল যে সে গ্রাম্য। তার মুখটা পুরো ঘোমটায় ঢাকা ছিল আর তার হাতে অনেক চুড়ি ছিল এবং তিনি গর্ভবতী ছিলেন। নমস্কার ঠাকুর। হ্যাঁ, নমস্কার। ঠাকুর, কিছু টাকার দরকার। গ্রামের বেদ বলেছেন একবার শহরের ডাক্তারকে দেখাতে। এই বাচ্চার বাবা তো এখন আর এই পৃথিবীতে নেই। এটিই হলো তার শেষ চিহ্ন। যে করেই হোক ওকে বাঁচাতেই হবে। দয়া করে সাহায্য করে দিন। সেই সময় গ্রামে ঠাকুরের যথেষ্ট নামযশ ছিল। উনি ওনাকে ওপর থেকে নিচ অব্দি দেখলেন এবং রাতে আসার হুকুম দিলেন। কিন্তু সেই মহিলাটি বুঝতে পেরেছিলেন যে রাতে ঠাকুরের ঘরে যাওয়ার কি মানে হয়। নিজের হবু সন্তানের জন্য সে যা খুশি তাই করতে পারত। মধ্য গগনে যখনই চাঁদ চমকাতে শুরু করল, সেই মহিলা তখন ঠাকুরের বাড়িতে এলো এবং ঠাকুর সেই মহিলাকে সাথে নিয়ে একটি কক্ষে চলে গেলেন। তার কিছুক্ষণ পরেই সে চিন্তিত অবস্থায় কক্ষের বাইরে বেরিয়ে এসে নিজের ভৃত্যদের বললেন, অতিথি কক্ষে একজন মহিলা যন্ত্রণায় কাতরাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে গ্রামের বেদকে ডেকে নিয়ে আয়। ভৃত্য সেই বেদকে নিয়ে যখন সেই কক্ষে ঢুকল, তখন সেই কক্ষের অবস্থা দেখে তাদের চক্ষু চড়ক গাছে উঠে গেল। সেই মহিলাটি যন্ত্রণায় ছটফট করছিল এবং মাটিতে রক্তে মাখা একটি শিশুর মরদেহ ছিল। গ্রামের বেদ সঙ্গে সঙ্গে ওদের সাহায্য করার চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে সেই মহিলাটি প্রাণে মারা গিয়েছিলেন। গ্রামবাসীরা এই ঘটনার ব্যাপারে কিচ্ছু জানতেন না। সেই কারণেই ঠাকুর নিজের বাড়ির পিছনেই সেই দুটি মরদেহকে কবর দিয়ে দিলেন। কিছুদিন পরেই সেই ঘোমটায় ঢাকা মহিলাকে গোটা মহলে ঘুরতে দেখা যায়। ভয় পেয়ে ঠাকুর সাহেব
নিজের সন্তানদের হোস্টেলে পাঠিয়ে দিলেন। অনেক রকমের পন্থা অবলম্বন করার পরেও সেই মহিলার আত্মা সেই মহল ছেড়ে বেরোল না। ঠাকুর সাহেব, আপনি ওনার বংশ খতম করেছেন, তাই যতক্ষণ না আপনার বংশ শেষ হচ্ছে ওনার আত্মা শান্তি পাবে না। আমি শুধু এইটুকু করতে পারি যে আমি এই আত্মাটাকে এই মহলের মধ্যে বেঁধে দিতে পারি। এই মহলের বাইরে সেই আত্মা বেরোবে না। সেই কারণে আপনি আপনার বাচ্চাদের এই মহল থেকে কিন্তু দূরে রাখবেন। আর হ্যাঁ, যদি আপনি এই মহল ছেড়ে যান তাহলে সেই আত্মা কিন্তু আপনার পিছন পিছন চলে আসবে। এই জন্যই বলছি বাবু, চলে যা এখান থেকে, চলে যা। আমাদের কর্মের শাস্তি আমাদের এখানে থেকেই পেতে হবে। তখনই হঠাৎ মহলে অন্ধকার হয়ে গেল, জোরে হাওয়া বইতে লাগলো এবং গোটা মহল রাগিনীর চিৎকারে গম গম করে উঠল। সবাই দৌড়ে রাগিনীর কক্ষে পৌঁছল। তখন রাগিনীর কক্ষে রাগিনীর রূপে ঘোমটা পরা সেই মহিলা হাওয়ায় উঠতে লাগল। রাগিনী ভয়ের কারণে ঘরের একটি কোণায় চুপ করে বসেছিল। কোথায় ছিলে ঠাকুর তুমি? তোমারই আসার অপেক্ষায় বসেছিলাম। নিজের সন্তানকে যখন ছটফট করতে দেখবে, মরতে দেখবে, যতটা কষ্ট আমি পেয়েছিলাম তার থেকেও বহু গুণে কষ্ট তুমি পাবে। এটা বলেই ও নিজের হাতটাকে তুলল এবং সাথে সাথে রাগিনীও হাওয়ায় উঠতে লাগলো। তোর অপরাধী আমি, আমার বাচ্চাদের ছেড়ে দে। যদি শাস্তি দিতে চাস তাহলে আমাকে দে, আমি মরলেই হয়তো তোর আত্মা তৃপ্ত হবে। এটা বলেই সামনে যে ফল কাটার চাকু ছিল সেটাকে তুলে নিজের হাতের শিরা কেটে ফেললেন। এটা দেখে সেই ঘোমটা পরা মহিলাটি জোরে চিৎকার করে উঠল। এত সহজে তুই মরতে পারিস না, তোকে আরো ছটফট করতে হবে, আরো কষ্ট পেতে হবে। তোর চোখের সামনে তোর বংশধরকে মরতে হবে। সেই মহিলাটি জোরে জোরে চিৎকার করতে লাগলো। ঠাকুরের হাত দিয়ে যত রক্ত ঝরছিল মহিলাটির আত্মাটি তত তাড়াতাড়ি নষ্ট হচ্ছিল। ঠাকুর মরে যাওয়ার পরে সেই আত্মাটিও মুক্তি পেয়ে গেল। মা, আমরা এখন আর এই মহলে থাকবো না। বাবার কৃতকর্মের ছায়াটুকু আমি আমার সন্তানের উপরে পড়তে দেব না। চলো মা, ওনার শাস্তি এটাই যে উনিও যেন কোনোদিন মুক্তি না পান। ছেলে থাকা সত্ত্বেও তার শেষকৃত্য কখনো সম্পন্ন হবে না।